হর্নের শব্দে দারোয়ান গেট খুলে দিল। বাইক থেকে নেমে কলেজের দিকে হাঁটতে শুরু করলো। কলেজের সব থেকে সুন্দর মেয়েটা দেখতে সত্যি নজর কাড়ার মতো। টানা টানা চোখ, মুখের হাসি, বাচ্চাদের মতো কথা বলার ধরন, সব মিলিয়ে প্রথম দেখাতে কেউ পছন্দ করে ফেলবে। ও যে বাইক থেকে নামলো তা চালাচ্ছিল ওর বড় ভাই। বড় ভাইয়ের অনেক নাম ডাক কলেজে। ওর ভাই নেতা মানুষ, যার ভয়ে কেউ ওর পিছনে লাগে না। ওর নাম মমো। নামটা কেমন জানি, আমার এই নামের অর্থ জানা নেই। শুনেছিলাম সুন্দর মেয়েরা নাকি পড়ালেখায় কাঁচা হয়। এই জন্য সব থেকে বড় উদাহরণ হলো মমো। সারাদিন ঘোরাঘুরি, আড্ডা, মুভি দেখে দিন পার হয় ওর। আর আমি মিজান, খেটে খাওয়া বাবা মায়ের সন্তান। আমরা মিডল ক্লাস ফ্যামিলির মানুষেরা খুব ছোট থাকতেই বুঝতে শিখি আমাদের বেঁচে থাকতে হলে নিজেদেরই কিছু করতে হবে। কারণ বাবার না থাকবে টাকা, না থাকবে দাদার জমিদারি, আর না থাকবে মামা চাচার বড় হাত। পড়ালেখাকে সম্বল করে গ্রাম ছেড়েছি। লেখাপড়ায় ভালো হওয়ার কারণে ঢাকা শহরে এমন ভালো একটা কলেজে পড়ালেখার সুযোগ পেয়েছি। কিন্তু দুঃখের কথা, আমার মতো 2-4টা ছাড়া সবাই ধনী, সবাই নামকরা পরিবারের সন্তান। ভর্তি হয়েছে অনেক দিন হলো। আমি প্রায় এখনো সবার কাছে আমি অপরিচিত, কারণ আমি ভালো ছাত্র হয়েও লাস্ট বেঞ্চে বসি। এখনকার শিক্ষকরা ছাত্রদের মাঝে ধনী গরিব খুঁজে বেড়ায়। মমো আমাকে চিনত না, কিন্তু আমি চিনতাম, কারণ এমন মেয়ে কম বেশি সবারই চিনার কথা। ও আমাকে চিনেছিল তখন, যখন কলেজে গ্রুপ স্টাডি ভাবে পড়া শুরু করলো। আর ওই গ্রুপে লিডার ছিলাম আমি আর মমো, ওই গ্রুপের একজন। তখন টুকটাক কথা হতো, মেসেজ দিত, কথা হতো। একদিন সকালে কলেজে ঢোকার আগে টং দোকানে বসে সিগারেট খাচ্ছি, তখন পিছন থেকে কেউ বলে উঠলো, এই তুমি সিগারেট খাও? ছি ছি, কেমন দুর্গন্ধ। পেছনে তাকিয়ে দেখি মমো কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এমনি অভ্যাস হয়ে গেছে। ভালো ছাত্ররা আবার সিগারেট খায়? খাই তো, যেমন সুন্দরী মেয়েরা পড়ালেখায় কাঁচা হয় তেমন করে। কি? এই বেল বেজে গেছে। হ্যাঁ, ক্লাসে যেতে হবে। হ্যাঁ চলো। হ্যাঁ। আচ্ছা একটা কথা বলো তো। হ্যাঁ বলো। তুমি ক্লাসের পিছনে বসো কেন? এমনি। এই আমি কিন্তু অনেক রাগী, যা বলবো সোজা উত্তর দিবা। হ্যাঁ বলো। হ্যাঁ বলো কি? আগেই তো বললাম। কি বলছো? মাথায় না একটা থাপ্পড় দিব। কেন? তুমি একটা শয়তান, তাই। বলো তাড়াতাড়ি ক্লাসে যাব। এমনি। যা শয়তান, ক্লাসে গেলাম, তুই থাক। ওকে। এরপর থেকে মমো আমার সাথে অনেক ক্লোজ ভাবে চলতো। আমি পাত্তা দিতাম না। বড় লোকের মেয়ে, কি করে কোনো ঠিক নাই। রাত নাই দিন নাই, অকারণেই ফোন দিয়ে বলে, মিজান আমি নাই পড়াটা পারতেছি না, একটু বুঝিয়ে দাও তো। আমি ওর থেকে যতটুকু পারতাম দূরে দূরে থাকতাম, কিন্তু ওর সাথে কথা বলাই লাগতো, কারণ ওর গ্রুপের লিডার আমি। বিকেলবেলা একটু ফ্রি পাই, ওই সময়টুকু বাড়ির পাশে ছেলেদের সাথে খেলাধুলা করি। প্রতিদিনের মতো আজকেও খেলতে গেছি। খেলতে গিয়ে পায়ে অনেক ব্যথা পাই, তাই 2 দিন কলেজে আসতে পারি নাই। কলেজ যেতেই মমোর সাথে দেখা। কেমন আছো? ভালোই আছি। আজকে না আমার খুব ঘুরতে ইচ্ছে করতেছে। তো ঘুরো। তোমার সাথে ঘুরবো। কেন? তোমার কত ফ্রেন্ড আছে, তাদের সাথে যাও। না তুমি যাবো আমার সাথে। না আমি যাব না। আর আমি যাব কেন? তোমারই যাওয়া লাগবে। আরে বোঝো না কেন, তোমার মতো আজাইরা থাকি না আমি, আমার কাজ থাকে। কি কাজ বলো? কলেজ থেকে বাসায় যাব, ফ্রেশ হব, রান্না করব, গোসল করব, তারপর খেয়ে স্টুডেন্ট পড়াতে যাব। কি তুমি রান্না করবা? হাসার কি হলো? না এমনি, আমি মেয়ে হয়ে রান্না করতে পারি না, আর তুমি ছেলে হয়ে রান্না করো, তাই। করা লাগে। কেন, তোমার বাবা মা কোথায়? ওনারা গ্রামে থাকে, আমি এখানে একটা রুম ভাড়া নিয়ে থাকি।
ও, তো চলো আজকে তোমার বাসায় বেড়াতে যাব আজকে। না, দরকার নাই, আমি গেলাম। আরে একটু ঘুরতে যাব, চলো না। না, করছি না, অন্য কাউকে দেখা। না, তুমি যাবা। না, আল্লাহ হাফেজ। আর কিছু বলতে দিলাম না ওরে, বাসায় চলে আসলাম। পরের দিন কলেজে যে শুনতে পেলাম ব্যাডমিন্টন খেলা চলতেছে, তাই আমি একটা টিম ধরলাম। 32টা টিম হয়েছে, সিঙ্গেল টিম, নকআউট পর্ব হারলেই বাদ। ব্যাডমিন্টন হলো আমার সব থেকে প্রিয় খেলা এবং সব থেকে ভালো পারি, নিজের উপরেও খুব কনফিডেন্স। খেলা শুরু হলো, এক এক করে সবগুলো জিতলাম। বাকি রইল একটা ম্যাচ, জিতলে ফাইনাল, ওই ম্যাচটাও জিতলাম। বাকি একটা ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন। কলেজ থেকে বাসায় চলে আসলাম, কেমন জানি লাগতেছে। কলেজ থেকে প্রথম কিছু জিতবো, রাতে ঘুম হবে না মনে হয়। অনেক কষ্টে ঘুমালাম। সকালে রেডি হয়ে কলেজের দিকে রওনা দিলাম। ফাইনাল খেলা কলেজে যেয়ে দেখি মমো অন্য একটা ছেলের সাথে খুব ক্লোজ ভাবে কথা বলতেছে। ওর বিএফ হয়তোবা। আমার কি, আমাকে দেখে মমো ডাক দিল। আর মিজান, হ্যাঁ, কিছু বলবে? একটা হেল্প করতে পারবে? কি? আজকে তোমার সাথে যার খেলা তাকে তোমাকে জিতায় দিতে হবে। মানে তুমি ইচ্ছে করে হারবে, কারণ আমি জানি তুমি জিতে যাবা। সামনে থেকে যাও তো, মজা করো আজাইরা। এত কষ্ট করে ফাইনালে উঠলাম, এখন নাকি ইচ্ছা করে হেরে যাব? মাথা খারাপ নাকি? দেখো, ও গতবার ফাইনালে উঠে হারছে, এইবারও যদি হারে খুব খারাপ হবে। ওর অনেক খারাপ লাগবে, প্লাস আমারও। প্লিজ এই অনুরোধটা রাখো, প্লিজ ম্যাচটা জিতায় দাও ওরে। সম্ভব না, মান সম্মানের বিষয় আছে বলে চলে আসলাম। বললেই হলো, খেলা নিয়ে কোনো ছাড় নেই। সকাল 11টায় খেলা শুরু হলো, ফাইনাল খেলা। চারদিকে হইচই, খেলা শুরু হলো। এক টানে 10 পয়েন্ট নিলাম, আর ওইদিকে ওর পয়েন্ট 3। মমকে তখন কেমন দেখাচ্ছিল ঠিক বোঝাতে পারবো না। ও পারতেছে না কান্না করতে, হতাশায় ও শেষ। আমার দিকে বিনয় হয়ে কি যেন মনে মনে বলতেছে। ওর এই মুখটার প্রেমে পড়ে গেলাম, খুব মায়াবী। আর আমার বিপরীত যে ছেলে খেলতেছে, সে তো ডিপ্রেশনে ভুগতেছে, টানা 2বার ফাইনালে হারবে। চারদিকে সবাই মিজান মিজান করে চিল্লাচিল্লি করতেছে। নিজের উপর কেমন জানি লাগতেছে, অপরাধী টাইপের। আমি হেরে গেলে তেমন কিছুই হবে না, কিন্তু ও হারলে জিনিসটা সত্যি খারাপ হবে। দুইটা মানুষের মন নষ্ট করে লাভ নেই, খেলাটা ছেড়ে দিলাম। ও একে একে পয়েন্ট তুলে ফেললো, ও জিতে গেল চারিদিকে। এখন ওই ছেলের নাম। আমার মনটা অনেক খারাপ হয়ে গেল। জিত আমারই ছিল, তারপর কেন এমন করলাম বুঝতেছি না। কারোর সাথে দেখা না, সোজা বাসায় চলে আসলাম। রাতে ফোন টিপতেছি, হঠাৎ করে একটা নাম্বার থেকে কল আসলো। হ্যালো, কে? হ্যালো, আমি মমো। বলো। ধন্যবাদ। ওকে। ও আমার ছোট ভাই, ইন্টারে পড়ে। আগের বার ও ফাইনালে হারছে, তাই এবার তোমাকে রিকোয়েস্ট করলাম। ও অনেক খুশি হয়েছে। ওকে। তাই দেখা না করে চলে আসলা কেন? তোমাকে কত খুঁজেছি জানো? আমাকে খোঁজার কি আছে, যা পাওয়ার তো পেয়ে গেছো। এত বেশি কথা বলো কেন? তোমার মনটা খারাপ ছিল, ভালো করে দিতাম। ও অনেক রাত হইছে, ঘুমাও। কেন, আরেকটু কথা বলি? না, ঘুমাবো। আচ্ছা, কালকে দেখা হচ্ছে, ঘুমাও। টাটা। সকালে কলেজে গেলাম, ক্যাম্পাস দিয়ে হাঁটতেছি, তখন রিয়া ডাক দিল। রিয়া হলো মমর সব থেকে ক্লোজ ফ্রেন্ড। মিজান, একটু দাঁড়াও। হ্যাঁ, কিছু বলবে? হ্যাঁ, তোমাকে কিছু কথা বলার ছিল। বলো। দেখো, মম কিন্তু তোমাকে ভালোবেসে ফেলেছে। মজা করো? আমাকে ভালোবাসে কেমনে? আমি কই আর ও কই? আমি তোমার সাথে ফান করার জন্য ডাক দেই নাই, শুধু এইটুকু বলার ছিল, মম তোমাকে ভালোবাসে। ওর থেকে সাবধানে থেকো, ও খুব রাগী মেয়ে, কখন কি করে বসে কোনো খেয়াল রাখে না। জানি না কিছু, আমি এইসবের ভিতর নাই। ওরে বইলো আমার সাথে কম যোগাযোগ করতে। তারপর ওখান থেকে চলে আসলাম। এখন যতটুকু পারি ওর থেকে দূরে দূরে থাকি। দেশের কি ছেলের অভাব পড়ছে নাকি যে আমার পিছে লাগছে? আমার কি আছে, কিছুদিন আর তেমন কথা হয় নাই। এর মধ্যে আমার কিছু মেয়ে বন্ধু হয়ে গেছে। ওদের সাথে যখন কথা বলতাম তখন মমো কেমন জানি দেখাতো। আমার কি যায় আসে? বড় লোকের মেয়ে, কয়দিন পর আমাকে আর ভালো লাগবে না, পরে ছুঁড়ে ফেলে দিবে। কলেজে লম্বা একটা বন্ধ দিল, সবাই বলতেছে কোথায় ঘুরতে যাবে।
টাকা লাগবে 1000 টাকা, ঘুরতে গিয়ে খাওয়া দাওয়া নিজের। কিন্তু আমি যাব না বলে দিলাম, কারণ আমার হাতে ওই সময় কোনো টাকা ছিল না, আর ঘুরতে গেলে এমনিতেও অনেক খরচ, তাই আমি যেতে পারবো না। সকালে রিয়ান আমাকে অনেকগুলো কল করছে, কিন্তু একটাও ধরি নাই। কলেজের একটা বন্ধু আছে যে কিনা আমার সবকিছুতে সাহায্য করে, ও হলো রিয়ান। ফোন ধরলে বলবে টাকা যা লাগবে আমি দিব, আয় তুই। কিন্তু আমি পরের অপর দিয়ে চলতে চাই না। হঠাৎ করে দরজাকেও ধাক্কা দিল, দরজা খুললাম, তাকিয়ে দেখি মমো নীল শাড়ি পরে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে শাড়িতে এত সুন্দর দেখাবে কখনো ভাবিনি। মমকে কিছু বলতে যাব, তখনই ও রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। আরে কি করতেছো এইসব? কিছু না। কি কিছু না? তুমি এখানে কেন? বাসা চিনছো কেমনে? আর দরজা লাগাইছো কেন? রিয়া চেনাইছে। তো এখানে আসছো কেন? বুঝো না? না, ভাল লাগে না আমারে। এখানে ভালো লাগা আসলো কই থেকে? না, তুমি বলো ভালো লাগে আমাকে? তোমার মতো সুন্দর মেয়েকে সবারই ভালো লাগবে। মানে? তুমি তো কলেজের ক্রাশ, সবাই তোমার দিকে হা করে তাকিয়ে থাকে। ও এখান থেকে যাও এখন। না, তোমার সাথে থাকবো, এখন রান্না করব। তোমার মাথা পুরাই গেছে, তোমার জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিবে। সমস্যা নাই, আমার বাসায় থাকবা, অনেক রুম খালি আছে। দেখো যাও এখান থেকে, রাগ ওঠায়ও না। সত্যি চলে যাব? হ্যাঁ যাও। মম রুম থেকে বের হয়ে গেল। ভাবছি ও ওর বাসায় চলে যাবে, কিন্তু তা না করে আমার বাড়ির সামনে টং দোকানটাতে বসলো, যেখানে 5-6টা বখাটে ছেলে বসেছিল। ওখানে বসতেই ওর নানা ধরনের খারাপ কথা বলা শুরু করলো, আর ও চুপচাপ বসে আছে। আমি টং দোকানে গেলাম, ওর হাতটা ধরে রুমে নিয়ে আসলাম। সমস্যা কি তোমার বলবা একটু? ভালোবাসি তোমাকে। কি বলতেছো এসব? কি চিনো আমাকে? দেখো তুমি আমি এক না, ভুলে যাও। বাসায় যাও, ফ্রেশ হয়ে একটা ঘুম দাও, তারপর তোমার লেভেলের কাউকে নিয়ে স্বপ্ন দেখো। না, তোমাকে লাগবে আমার, আর কিচ্ছু জানি না। কেমনে বোঝাই তোমাকে? কি পাইছো আমার মাঝে? জানি না কি পাইছি। আর তুমি যদি আমাকে ভালো না বাসতে, তাহলে টঙের দোকান থেকে নিয়ে আসতে না। চুপ করো, অন্য মেয়ে হলে এটাই করতাম। বলো ভালোবাসি, না হলে কিন্তু চিল্লাচিল্লি করব। করো, পরে আমার রাস্তা থাকা লাগবে। আরে বলো না। না। আচ্ছা, আমাকে ভালোবাসতে হবে না, আমাকে তোমার সাথে একটা দিন থাকতে দাও। দেখ তো, তোর মতো মেয়েকে কিভাবে কথা বলবো? জোর করে বিয়ে করলি, এখন আবার বাসরাত করতেছ। বিয়ে যখন করছো তো বাসরাত করাই লাগবে। না। দেখো, তুমি মানো আর না মানো, আমাদের তো বিয়ে হয়ে গেছে। দেখো, বিয়ে কিন্তু লাইফে একবারই আসে, আর আমি কিন্তু তোমার লাইফে অন্য কোনো মেয়ে আসতে দিব না। এখন যদি বাসরাত না করো, তাহলে জীবনে একটা মিস রয়ে যাবে। বিয়ে করছো কিন্তু বাসরাত করতে পারো নাই। থাক, তাও লাগবো না। বুঝছি, জায়গা মতো ফোন করা লাগবে। কারে ফোন দিবা? তোমার আম্মুরে ফোন দিয়ে বলবো আপনার ছেলে আমাকে ভালোবাসার নাম করে আমার সর্বনাশ করতেছে। এখানে আমুরে টানতেছো কেন? কান টানলে মাথা আসে তাই। যা ইচ্ছা করতে থাকো, নিজের লাইফটা নষ্ট করতে খুব ইচ্ছা হচ্ছে, নষ্ট করো, পরে আবার আফসোস করো না। সেটা আমার বিষয়, এখন বাসায় চলো। ওকে। বাসায় আসার পর যাও খাটে বিছানা করে ঘুমাইয়া থাকো। আর তুমি? নিচে না হয় বারান্দায় থাকবো। আজকের দিনটা অন্তত একসাথে ঘুমাই। না। আচ্ছা। তারপর তার ছেঁড়া মাইয়া বিছানা করে ঘুমাইলো, আর আমি বারান্দায় বসে সিগারেট খাচ্ছি। শালার সারাদিন কি সব হয়ে গেল। সকালে ছিলাম খাঁটি সিঙ্গেল মানুষ, এখন একেবারে খাঁটি বিবাহিত। রাত প্রায় অনেক হয়ে গেছে, আমি একটার পর একটা সিগারেট টেনেই যাচ্ছি। মমো একটা কথা ঠিকই বলছে, আমি মানি আর না মানি আমাদের বিয়ে হয়ে গেছে, আর মেয়েটাকেও ভালোবেসে ফেলেছি, বিশেষ করে ওর পাগলামিগুলোকে। কিন্তু ওকে বুঝতে দেওয়া যাবে না। তারপর লাইটটা অফ করে বিছানার এক পাশে শুয়ে পড়লাম। কষ্ট করে মেঝেতে ঘুমানোর কোনো মানে আছে? এত সুন্দরী বউ থাকতে পাগলিটা আজকে শাড়ি পরে নাই, শাড়িতে যা মানাবে ওরে
আমি বিছানায় শুতেই পাগড়িটা খপ করে জড়িয়ে ধরলো। কিছু বললাম না, জড়িয়ে ধরার সম্পূর্ণ অধিকার ওর আছে। তারপর কখন ঘুমাইয়া পড়ছি খেয়ালই নাই। সকালে ঘুম ভাঙে মমর ডাকে। আই ওঠো না। উঠতেছি, যাও, আর একটু ঘুমাতে দাও। না, এখনই ওঠা লাগবে। ধুরু, কেমন মাইয়া তুমি, শান্তিতে একটু ঘুমাতেও দিবা না? না, ওঠো তাড়াতাড়ি। তারপর ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়ে নাস্তা করলাম। নাস্তা ওই বানাইছিল। আচ্ছা, তুমি যেমন পাকনামি করলা, তোমার ফ্যামিলি জানলে কি করবে? জানি না। তো এমন করলা কেন? ভালোবাসি। তো বিয়ে করার কি দরকার ছিল? তোমার লেখাপড়া শেষ করতে আরো 6 থেকে 7 বছর, তারপর চাকরি, তারপর বিয়ে। কোথায় দরকার আছে এতদিন ওয়েট করার? তাই আগেই করে ফেললাম। তাই বলে এইভাবে? আমার ফ্যামিলি জানলে কি হবে? কত স্বপ্ন দেখে আমাকে নিয়ে। আম্মু জানলে বলবে পাঠালাম পড়ালেখার জন্য, আর তুই বিয়ে করে বউ নিয়ে আসলি। খুব মজা হবে। আমার লাইফটা নষ্ট করার কোনো দরকার ছিল? তোমার পরিবারের সবাই জানে, ওনাদের সম্মতি নিয়েই বিয়ে করছি। আমাকে যতটা তারসিরা ভাবো, আমি ততটাও না, একটু হলেও বুদ্ধি আছে। তারপর ওনারা কি বলছে? সেটা তোমার জানার কোনো দরকার নেই। ওকে, কলেজ যাব। আমিও যাব। ওকে, রেডি হয়ে আসো। তারপর একসাথে কলেজে গেলাম। কলেজে গিয়ে মনটা খারাপ হয়ে গেল যখন দেখলাম মমো অন্য সব ছেলেদের সাথে আড্ডা দিতেছে। এমন করতেছে যে আমাকে চিনেই না। মনটা পুরা খারাপ হয়ে গেল। তাই অর্ধেক কলেজ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে দিলাম এক ঘুম। ঘুম ভাঙলো আসরের আজানের শব্দ শুনে। বিছানার উল্টা দিকে তাকিয়ে দেখি মমো শুয়ে আছে। ওরে দেখি কলেজের কথা মনে পড়ে গেল। তারপর ওকে ডাক না দিয়েই ঘুম থেকে উঠলাম। ফ্রেশ হয়ে বাইরে ঘুরে সন্ধ্যায় আবার বাসায় আসলাম। কই ছিলা? ডাক দিল না কেন? এমনি। ওকে। হুম। খাইছো দুপুরে? না। কেন? চুপ থাকো একটু, রেডি হও, তোমার বাবার বাসায় দিয়ে আসবো। না। কেন? বাসায় সবাই বেড়াতে গেছে, 15 দিন পর চলে আসবে। তো তোমাকে একা রেখে গেছে? না, আম্মুরে বলছি আমার পরীক্ষা, আমি যেতে পারবো না। আম্মুরা জানে এখন আমি আমার ফ্রেন্ডের বাসায় থাকি। মানে 15 দিন তুমি আমার বাসায় থাকবা? বুঝছো দেখি। যা ভালো লাগে করো, কিছু বলবো না। পরের দিন আর কলেজে গেলাম না, কারণ কলেজে গিয়ে আবার দেখি ও ছেলেদের সাথে আড্ডা দিতেছে। দরকার কি শুধু শুধু নিজেকে কষ্ট দেওয়ার? এই 15 দিন কলেজে না গেলে কিছু হবে না। রাতে রিয়ান ফোন করলো। কিরে, কলেজে আসোস না কেন? এমনি রে। বিয়ে করলি, টিট দিবি কবে? আমার সাথে দেখা করিস, তোরে সব বলবো নে কি হয়েছে আমার সাথে। আমি শুনেছি সব। শোন, মামু মেয়েটা অনেক ভালো। জানি না কি দেখে ও তোকে ভালোবাসে, কিন্তু এটা শিওর থাক, ও কখনো বেইমানি করবে না। অবহেলা করিস না। জানি না রে ভাই। আচ্ছা, কালকে কলেজ যাই। ওকে। তখন মমো সামনে এসে বসলো। কলেজে গেলে না কেন? এমনি। কিছু হয়েছে তোমার? শরীর খারাপ? না। তো কলেজে যাও না কেন? এমনি যাই না। নাকি ছেলেদের সাথে কথা বলি তাই যাও না? বলতেছি না এমনি। ওই দিন শুধু ছেলেদের সাথেই কথা বলি নাই, কলেজের সবার সাথেই কথা বলছি। তো আমি কি করতাম? আজকে গেলে তো করতে পারতা। আজকে কলেজের সবাইকে আমাদের বিয়ে ট্রিট দিছি, আর কলেজের সবাই জানে আমাদের বিয়ের কথা। এটা কোনো কাজ করলা? কেন, খারাপ কি করলাম? তোমার ফ্যামিলি তো এখন জেনে ফেলবে। জানুক, আজ না হয় কাল তো জানবেই, সমস্যা নাই। হুম। সারাদিন কয়টা সিগারেট খাইছো? মনে নাই। অন্য ছেলেদের সাথে কথা বললে তোমার খারাপ লাগে? না। এই প্রমিস করলাম, আর কখনো ছেলেদের সাথে কথা বলবো না। কাল থেকে বোরকা পরে যাব। ইচ্ছা তোমার? ঢং করো? ঠিকই তো মন খারাপ করে বসে থাকো। কালকে সকালে একসাথে যাব কলেজে। ওকে। একটু প্রপোজ করো না। কিসের? ভালোবাসি বইলা। আমি তোমাকে ভালোবাসি না।
এইসব পয়লা কোনো লাভ আছে বলো? বিয়ে হয়ে গেছে। জানি না, বলো পারবো না। কি পারো? কিছুই না। প্রপোজ করবা নাকি কান্না করব? কান্নার কি আছে? বলো তাহলে। ওকে, আই লাভ ইউ। ভালো করে বলো। আই লাভ ইউ ডিয়ার। আই লাভ ইউ মমো। লাভ ইউ টু। হইছে। পরের বার আরো ভালো করে বলবা। ঠিক আছে। ঘুমাবা না বাবু? কিসের বাবু? তুমি আমার বাবু, জানো সব। ঢং বাদ দিয়ে ঘুমাও। হুম। তারপর দেখতে দেখতে 15 দিন পার হয়ে গেল। এখন ওরে ছাড়া কিছু ভালো লাগে না। এখনো কোনো ছেলের সাথে কথা বলে না, প্লাস কলেজে বোরকা পড়ে যায়। কিভাবে যে 15 দিন পার হয়ে গেল বুঝতেই পারলাম না। একদিন সকালে ওর মা ফোন দিয়ে বলল ওনারা চলে আসছে। ও আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে চলে গেল। আমি শুধু ওর চলে যাওয়াটা দেখলাম, অনেক খারাপ লাগতেছিল। কিন্তু আমি কি করব? আমার তো কিছুই করার নেই। তারপর থেকে রোজ কলেজে দেখা করতাম, আড্ডা দিতাম, বিকালে ঘুরতাম। এইভাবে দিন কেটে গেল। রাত জেগে ফোনে কথা বলি। এখন মাঝে মাঝে খুব ভয় করে, যদিও হারিয়ে যায়, যদি ওর ফ্যামিলি অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেয়। এইভাবে প্রায় 6 মাস চলে গেল। কালকে ওর জন্মদিন, কিছু তো একটা দিতে হবে, কিন্তু হাতে তো কোনো টাকাই নেই। কি কিনবো ওর জন্য? পরে মনে পড়ল রিয়ানের কথা। ওর থেকে 1000 টাকা ধার করে মমোর জন্য একটা নীল রঙের শাড়ি কিনলাম। মমোকে ফোন দিয়ে কলেজের পাশের রেস্টুরেন্টে দেখা করতে বললাম। সকালে রেডি হয়ে বের হলাম। পাগলিটা শাড়ি দেখলে অনেক খুশি হবে। রেস্টুরেন্টে যা দেখার জন্য প্রস্তুত ছিলাম না, তাই দেখলাম। মমো অন্য একটা ছেলের সাথে বসে আছে, প্লাস বড় একটা গিফটের বক্স। হয়তো ছেলে ওকে দিছে, কিন্তু এই ছেলে কে? আর মমো ওর সাথে কি করে? মমোকে ফোন দিলাম। হ্যালো। কোথায় তুমি? তোমার সাথে যে ছেলেটা বসে আছে ওকে? ও, ওর নাম আয়ান, আমার আব্বুর বন্ধুর ছেলে। তো ওর সাথে তোমার কি? আমার ফ্রেন্ড। তাই বাহিরে আসো, আমরা অন্য কোথাও বসবো। না, তুমি ভিতরে আসো। আমি ভিতরে যেয়ে ওর সাথে কি করব? কথা বলবা। তোমার সাথে আলাদাভাবে কথা বলতে চাই। ভেতরে আসলে আসো, না আসলে নাই। ফোন রাখো। ঠিক আছে বলে ফোন রেখে দিলাম। মমর কি আমার সাথে বেইমানি করা শুরু করে দিল? তা না হলে ও আমার সাথে এমন করবে কেন? এত কষ্ট করে ওর জন্য শাড়ি কিনলাম, তার কোনো দামই রইল না। বাসায় গিয়ে রাগ করে ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙলো তখন প্রায় সন্ধ্যা, কিন্তু কোনো ফোনই করেনি। কেন যে এমন বড় লোকের মেয়েকে ভালোবাসতে গেছিলাম, নিজের উপরই খুব রাগ উঠতেছে। ফ্রেশ হয়ে এসে দেখি ফোনের রিং বাজতেছে। মমো ফোন দিছে। হ্যালো। কি করো? কিছু না। রাগ করে আছো? কথা বলল না তো, ফোন রাখো। না। সারাদিন অন্য ছেলেদের সাথে আড্ডা দিয়ে এখন ফোন দিছো? ফোন দিছো কেন? কিছু হই আমি? ফোন রাখো। দূর, ও কি বলো? সারাদিন কই কথা বললাম। আচ্ছা, দরজা খুলো, আমি বাইরে দাঁড়িয়ে আছি। আমার বাসায় আসছো কেন? আমার স্বামীর বাড়ি আর আমি আসবো না? কিছু বললাম না, দরজাটা খুলে দিলাম। আমার গিফট কই? শাড়ি কিনছিলাম মনে হয়। দাও, পরবো এখন। তারপর শাড়িটা ওকে দিলাম। ও শাড়ি পরলো। নীল শাড়িতে ওরে একদম পরীর মতো লাগতেছিল। মনটা খারাপ, তাই ওর দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলাম না। তুমি একটা পাঞ্জাবি পরো। কেন? আজকে সারা রাত ঘুরবো তোমার সাথে। কেন? ওই ছেলেকে আসতে বলো, ওর সাথে ঘুরতে যাও। কি ভাবছো, আমাকে পাওয়া এতই সহজ? আমি তো পেতে চাইনি, তুমি তো আমার কাছে আসলা। ওখানেই তো ভুলটা করছি। এখন সব কিছু আমারই করা লাগবে। মানে? মাসে কয় টাকা কামাও? 5-6 হাজার টিউশনি করে। মাসে কম করে হলেও 50,000 টাকা কামাতে হবে। এইসব আমাকে শোনাইতেছো কেন? কারণ আমার বাবা মা 5-6 হাজার টাকা ইনকাম করা ছেলের সাথে আমার বিয়ে দিবে না।
ফালতু কথা বলো কেন? আমাকে বিয়ে করতে কে বলছিল? আমার মন বলছিল, তাই করছি। এখন বাবা মার পছন্দ করা ছেলেকে বিয়ে করে ফেলো। সত্যি। হুম। কচু, তোমাকে ছাড়া অন্য কাউকে কল্পনাও করতে পারি না। আমাকে বাদ দিয়ে অন্য ছেলের সাথে ঠিকই সময় কাটাতে পারো। আয়ান আমার আব্বুর পছন্দ করা ছেলে। ভালোই তো, তোমারও ভালো লাগে, তোমার ফ্যামিলিরও ভালো লাগে, বিয়ে করে ফেলো। আমার জন্য অপেক্ষা করে জীবন নষ্ট করো না। আমি বলছি আয়ানকে পছন্দ করি, না জেনে কথা বলা কিন্তু ঠিক না। ওর সাথে সকালে নিয়ে কি কথা বলছি জানো? না, কি নিয়ে বলছো? আমি ওরা সব বলছি আমাদের ব্যাপারে, আমাদের বিয়ের কথা। ওরে আরো সুন্দর করে বোঝাতে পারতাম যদি তুমি ওখানে যেতে, কিন্তু তুমি ভাব দেখায় আয়সা বললা। ছেলে কি বলছে? যদি তুমি ওর থেকে বেশি টাকা ইনকাম করতে পারো তাহলে ওর ফ্যামিলি থেকে না করে দিবে। কি সুন্দর মজার জীবনে ছিলাম, আর কি প্যাচের জীবনে ফালাইয়া দিল। কি প্যাচ? এমন ভালোবাসার মানুষ পেতে হলে একটু কষ্ট করতে হবে। তো আমার কি করা লাগবে? আমি কিছু টাকা দিব, ওসব দিয়ে ব্যবসা শুরু করো। পড়ালেখা কে করবে? দুইটা একসাথে করবা। কি ব্যবসা দিব? আমি একটা ব্যবসা জানি, কিন্তু টাকা লাগবে অনেক। কত? কম করে হলেও 20 লাখ। এত টাকা কই পাবো? তুমি কিছু দাও, বাসা থেকে কিছু নেই, আমি রিয়ান থেকে কিছু নেই, সব মিলিয়ে হয়ে যাবে। আয়ান থেকে টাকা চাইবো। চাও, পরে শোধ করে দিব। তা কি ব্যবসা দিবা? ফার্মেসি। এই ব্যবসা আমার আব্বুরও খুব পছন্দ। তো টাকা জোগাড় করো। হুম। তাই জানো, তোমাকে নীল শাড়িতে তো পরি লাগতেছে। এতক্ষণ চোখে পড়েনি বুঝি? পড়েছে তো। দূর যাও, আগে কাজে মন দাও। ওকে মহারানী। তারপর বাসায় জানালাম, আব্বু খুশি হলো। বাসা থেকে 7 লাখ দিল। রিয়ান দিল 1 লাখ, মমো দিল 5 লাখ, আর আয়ান দিল 2 লাখ, মোট 15 লাখ। এখন দোকান দেখো। হুম। তারপর অনেক খোঁজাখুঁজির পর একটা ভালো দোকান দেখলাম। দোকানটা আব্বু আম্মুকে দেখালাম, সবার পছন্দ হলো। তারপর শুরু হলো ব্যবসা। প্রথম কয়েকদিন কম বিক্রি হলেও পরে ভালো বিক্রি শুরু হলো। দৈনিক 20,000 করে বেচা কেনা হতো। মমো ওর সবটুকু দিয়ে আমাকে সাপোর্ট করত। দোকানের প্রায় 1 বছর হয়ে গেল। এখন দোকানে টোটাল বিনিয়োগ 30 লাখ টাকা। মমো আর আব্বু মিলে আরো 5 লাখ টাকা দিছিল। বাকিটা আমার বিক্রয় থেকে লাভ, সব মিলিয়ে 30 লাখ। আর রিয়ান আর আয়নের টাকা পরিশোধ। আমার দোকানের প্রতিদিন সব খরচ বাদ দিয়ে ও 1,000 টাকা থাকে, মানে মাসে 30,000 টাকা। এইদিকে আমাদের বিবিএ কমপ্লিট করে মাস্টার্সে পড়াশোনা করতেছি। আমার বিবিএ রেজাল্ট মোটামুটি খারাপই হয়েছে, কারণ ব্যবসার জন্য সময় দিতে পারি নাই। রাতে দোকান বন্ধ করে বাসায় যাব, তখন মমর ফোন। হ্যালো, কি করছো? এই আমার কলেজের সাথে কথা বলছি। তাই? হুম। আমার একটা ভুল হয়েছে, তোমাকে ফার্মেসির ব্যবসা করানোর জন্য। কেন? এই সকালে যাও, রাতে আসো, আমাকে সময় দিতে পারো না। হুম। তুমি ইচ্ছে করেই দাও না। বলছে তোমারে? হুম, বলেছে তো। বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসো। এখন না, আরো পরে। তাছাড়া আমি এখন অন্য একটা মেয়েকে পছন্দ করি। মজা করতেছো? না, সত্যি। হ্যালো হ্যালো। ফোন কেটে দিছে। সকালে জামাই সেজে আব্বু আম্মুকে নিয়ে গেলাম ওদের বাসায়। মাসে 30,000 টাকা ইনকাম করা ছেলেকে তো আর না করবে না। আমার ব্যবসার যে পজিশন, তার দিন দিন ইনকাম আরো বাড়বে। বিয়ে প্রায় ঠিক করে আসলাম, কিন্তু মমো বাবুনিটাকে এখনো দেখেনি, হয়তো রাগ করে আছে আমার উপর। ওদের বাসা থেকে বের হয়ে মমোকে ফোন দিলাম। হ্যালো। ফোন দিছো কেন? আমার পছন্দ করা মেয়ের সাথে তো বিয়ে ঠিক করে আসলাম। মজা করো? হ্যাঁ, আমাকে কষ্ট দিতে খুব ভালো লাগে না। আর কখনো অন্য কোনো মেয়ের নাম মুখে নিলে একদম খুন করে ফেলবো। মেরে ফেললে ভালোবাসবা কাকে? আমি নিজেও মরে যাব। থাক, এত খুন খারাপির দরকার নাই। বিকেলে রেডি হয়ে বাসার সামনে এসো, এসে ফোন দিবা। দোকান কে চালাবে? কেন, লোক আছে না আরো?
আচ্ছা ফোন দিবনে, রেডি হয়ে থেকো। শাড়ি পরবো। হুম। টাটা। টাটা। তারপর বিকালে রেডি হয়ে মমর বাসা থেকে মমকে নিয়ে ঘুরলাম। এখন আমাদের মাঝে কোনো বাধা নেই, এখন আমরা দুইজন এক হয়ে গেছি। কি লাইফটাকে কি করে দিলে। কিভাবে জানো সব এমন হয়ে গেল। তারপর আমাদের বড় করে বিয়ে দেওয়া হলো। এক মেয়েকে 2বার বিয়ে করলাম। দিনগুলো ভালোই কাটতে শুরু করলো, কিন্তু মমর এখনো পাগলামি গুলো কমলো না। ও এত পাগলামি করে যা বলে বোঝাতে পারবো না। রিয়ান ঠিকই বলেছিল, ও কখনো বেইমানি করবে না। সত্যি বলতে এখন খুব খুশি। মমো আমার লাইফে না আসলে কখনো এত কিছু করতে পারতাম না। ওরে পাওয়ার জন্যই এত কিছু করা, আমার সবকিছু ওর জন্য। অনেক ভালোবাসি ওকে। আমরা একটা ছোট ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকি। বাবা মা গ্রামেই থাকে, ওনাদের শহরে থাকলে দম বন্ধ আসে। গ্রামের খোলামেলা পরিবেশ তাদের জন্য ভালো, তাই তাদের শহরে থাকতে জোর করিনি। রাতে খাবার খাওয়ার সময় মামা বলল, তুমি এত খারাপ কেন? কেন, কি করলাম? তুমি একটা মেয়েকে 2বার বিয়ে করলে। কেন, তুমিও তো একটা ছেলেকে 2বার বিয়ে করলে। তুমি না কথার মাঝে শুধু প্যাচ লাগাও। সত্যি কথাই তো বললাম। আমি বলছি বলে কি তোমারও বলতে হবে? অবশ্যই। মানুষ বিয়ে করে কত জায়গায় ঘুরতে যায়, আর তুমি আমাকে নিয়ে ঘর থেকেও বের হতে চাও না। ঘর থেকে বের না হওয়াই ভালো। দূর, আসো না কোথাও গিয়ে 6-7 দিন ঘুরে আসি। ব্যবসায় বাণিজ্য ছেড়ে দেই, তারপর সারা বছর তোমাকে নিয়ে ঘুরি। ওই সারা বছর কইছি? 6-7 দিন বলছি। বিয়ে হয়ে গেল কতদিন, এর মধ্যে একদিনও ঘুরতে নিয়ে গেছো? না, নিয়ে যায় নাই তো। প্রতি শুক্রবার তোমার নানি ফোন দিয়ে বলে, বাবু আমি কিন্তু রেডি হয়ে বসে আছি, আমাকে বাসা থেকে নিয়ে যাও। কি শয়তান! শয়তানের কি আছে? সব কথা বাদ, এখন তুমি আমার সাথে যাবা নাকি আমি একাই চলে যাব? একাই চলে যাও। আমার কিন্তু রাগ উঠতেছে। আমার কিন্তু জিদ উঠতেছে। নাচো। গান ছাড়ো। যা শয়তান পোলা, তোমার সাথে আজকে ঘুমাবো না। আমি ঘুমালে তো ঘুমাবা? তুমি আজকে সোফায় ঘুমাবা। না, আমি আজকে সারা রাত রিকশায় করে ঘুরবো, তুমি ঘুমাও। আই বাবু শুনো না, বলতেছে এত রাগ করে কি হবে, আমরাই তো। সেটাই। চলো না আজকে সারা রাত রিকশা করে ঘুরি। সোনা, এই জন্যই বলি তোমার মুখে মিষ্টি কথা কিভাবে আসলো। তাড়াতাড়ি মশারি টানাও, ঘুমাবো। সকাল সকাল ঘুম থেকে উঠবো। পারবো না, নিজে টানায় নাও। আমি টানালে কিন্তু তুমি এই মশারির নিচে ঘুমাতে পারবে না। কেন পারবো না? যে যতটুকু টানাবে সে ততটুকু ভিতরে শুতে পারবে। যাও, তোমার সাথে কথা নাই। মশারি টানিয়ে দিচ্ছি, কিন্তু ঘুমানোর সময় আমাকে একদম ছুবে না। আমি তো তোমার দিকে তাকাবই না, ছোঁয়া তো দূরের কথা। ওকে, মনে থাকে যেন। তারপর ঘুমিয়ে পড়লাম উল্টা হয়ে। মাঝখানে মনে হচ্ছিল 3 মাইলের মতো দূরত্ব। যাই হোক, পাগলিটা কিন্তু আমাকে জড়িয়ে ধরা ছাড়া ঘুমাতে পারে না, তাই ও এখনো ঘুমায়নি। ও অপেক্ষায় আছে কখন ওরে টান দিয়ে আমার কাছে নিয়ে আসবো। কিন্তু এটা করলে তো আমি হেরে যাব, তাই অন্য কিছু ভাবতে লাগলাম। হঠাৎ করে মাথায় ভালো একটা বুদ্ধি চলে আসলো। ফোনে ভূতের টাইপের সাউন্ড অ্যালার্ম বানিয়ে রাখলাম। তখন রাত 11টা 23 মিনিট। অ্যালার্ম দিলাম 11টা 25-এ 5 মিনিট বাজবে। সাউন্ডটা একদম কম করে দিলাম যাতে বুঝতে পারে শব্দটা অনেক দূর থেকে আসছে। 2 মিনিট পর অ্যালার্মটা বাজতে শুরু করলো। ও একটু নড়ে চড়েও শুলো। যখন দেখলো শব্দ থামছে না, তখন আমার কাছাকাছি চলে আসলো। হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরে ফেললো। এত ঢং করার কি আছে? কিসের ঢং? ঢং তো মেয়েরা করে। বললেই হয় আমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করতেছে, এত ভূতের সাউন্ড দেখার কি দরকার? তোমার মাথায় বুদ্ধি আছে ভালো, সবকিছু বুঝে ফেলো। আমি কি তোমার মতো নাকি? সেটাই। বলো না কবে যাবা লং জার্নিতে? পরের সপ্তাহে যাই। পাক্কা? আচ্ছা এখন ঘুমায় পড়ো। সকাল হলো, সবকিছু গুছিয়ে নিলাম। কালকে সিলেট যাব। দোকান কর্মচারীদের হাতে বুঝিয়ে দিতে অনেক রাত হয়ে গেল। কালকে সকাল সকাল রওনা দিব, তাই রাতে এসে
তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। তখন মম বলতে শুরু করলো, ওই ঘুমায় গেছো? কেন? ঘুমায় গেলে আবার কথা বলো কিভাবে? এটা নতুন স্টাইল। এই শোনো না, হ্যাঁ বলো না। ফাইজলামি করতেছো? কই, তুমি ফাইজলামি করার মতো কিছু বলছো নাকি? চুপ। এখন আমার ছাদে যেতে ইচ্ছে করতেছে। যাও, পেতনি টেতনি বসে আছে, ধরবো নে। না, তুমি আসো না। আর প্রশ্নে আমাকে ধরবে না, তোমাকে ধরবে। দেখো, অনেক আরামে ঘুমাই আছি, ঘুমাতে দাও। না, এখন আমার সাথে ছাদে যাওয়া লাগবে। আমার অনেক ঘুম পাইতেছে সোনা, এখন যেতে পারবো না। কালকে তো ঘুরতে যাবই, এখন ঘুমাও। না, তুমি উঠবা নাকি খাটে পানি ঢালবো? ডালো, একটু বেশি করে ডালো। অনেকদিন হলো সাঁতার কাটি না, আজকে বিছানায় শুয়ে শুয়ে সাঁতার কাটবো। তাই না? হুম। যাও, তোমার যাওয়া লাগবে না, আমি একাই গেলাম। এটা বলে পাগলিটা একা ছাদে চলে গেল। আমাকে আর ঘুমাতে দিবে না। কখন কি সব ওর মাথায় ঢুকে কিছুই বুঝি না। ছাদের এক কোনায় দোলানা, মম চুপচাপ বসে আছে। আমি ওর পাশে বসলাম। মৃদু মৃদু বাতাস, হালকা চাঁদের আলো। চাঁদটা খুব সুন্দর, তাই না? আমার পাশে বসা চাঁদটা কিন্তু কম সুন্দর না। ঢং। হ্যাঁ, ঢঙই। আবার চুপ। আস্তে করে ওর হাতটা ধরলাম। ও একটু কেঁপে উঠল। আমার কাঁধে ওর মাথাটা রাখলো। তারপর দুজনে তাকিয়ে রইলাম আকাশের দিকে। হয়তো আমার জীবনের পূর্ণতা পেয়ে গেছে। শুধু সারা জীবন ওর পাশে থাকতে চাই। এইভাবেই আমাদের দিনগুলো হাসি খুশি ঝগড়াতে কাটতে লাগলো।